প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাবে ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। সংস্কার ও নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত। কেউ বলছে ডিসেম্বরে নির্বাচন চাই, কেউ বলছে ফেব্রুয়ারিতে, কেউ আবার জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চাইছে। অন্যদিকে সরকার পক্ষ হতে বলা হচ্ছে ডিসেম্বর হতে জুনের যে কোনো সময় নির্বাচন হতে পারে। নির্বাচনের জন্য রাজপথে আন্দোলনের হুমকিও আছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির জন্য দিন দিন জটিলতর থেকে জটিল হয়ে উঠছে। অনেকেই নির্বাচন না হবার আশঙ্কা এবং ষড়যন্ত্রও দেখছেন। আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে, এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে আছেন সাবেক জাতীয় সংসদ সদস্য, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইছি, আপনি সত্য বলায় সবসময় অকপট। বিগত আমলে আ আপনি সত্য বলতে গিয়ে নিপীড়ন এবং কারাবাস ভোগ করেছেন। তবু সত্য বলায় আপনি পিছু পা হটেননি। অনেক আগে প্রকাশিত আপনার একটি বইয়ের শিরোনাম ছিল, চিত্ত যখন নৃত্য করে সত্য বলার উল্লাসে। যে প্রেক্ষাপটে লিখেছিলেন সেই প্রেক্ষাপট এখন পাল্টে গেছে। এখন একটু জানতে চাচ্ছি, এখন কি নির্দ্বিধায় আপনি সত্য বলতে পারেন? না, পারি আলহামদুলিল্লাহ। পারি, কোনো সমস্যা হয় না। যেটা হলো যে সত্য এত শক্তিশালী, এটা যদি একবার কারো হৃদয়ে বাসা বাঁধে, মস্তিষ্কে এই সত্যটা যদি বাসা বাঁধে, পৃথিবীর কোনো শক্তি, কোনো মৃত্যু, কোনো হুমকি, কোনো ধামকি তাকে সত্য থেকে বিচ্যুত করতে পারে না। সত্যের সৌন্দর্যটি আলাদা, এটা পবিত্র। এর যে ঘ্রাণ, এর যে শক্তি, এ অনন্য। এর মজা একবার যে পেয়েছে, পৃথিবীর সবকিছু তার কাছে তুচ্ছ মনে হবে। তো আমি যেহেতু জীবনের একটা সময়টিতে এইভাবে বলতে বলতে, করতে করতে আমার জীবনের যে একটা শান্তিময়তা চলে এসেছে, ওটাই অব্যাহত আছে এবং ওর মধ্যে আমি শান্তি খুঁজে পাই। এর বাইরে অন্য কোনো কিছুতে শান্তি খুঁজিও না, তাকাইও না। ফলে আমার যেভাবে আমি আগে বলতাম ওভাবে বলে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বলবো, এবং আমার এই বলার পথে কখনো কোনো সমস্যা হয়নি। কক্ষনো কোনো সমস্যা হয়নি, বরং কেউ সমস্যার সৃষ্টি করতে গেলে সেই সমস্যায় পড়েছে। আল্টিমেটলি হয়তো স্বল্প মেয়াদে, হয়তো দীর্ঘমেয়াদে, কিন্তু আমার জীবনের যে গতি, ও গতি থামেনি। গতি থামেনি, বরং এটা আল্লাহর একটা মেহেরবানি। ডে বাই ডে দেখা গেল যে গতকালকের চেয়ে আমার আজকের দিনটা ভালো, এবং আজকের দিনের চাইতে আগামী দিন ভালো যাবে। এইভাবেই আমার জীবন চলছে আলহামদুলিল্লাহ। আমরা সেই প্রত্যাশা করি। আমি ছোট্ট করে আপনার কাছে মূল প্রশ্নে আসতে চাই। অন্তর্বর্তী সরকার দেশের সেরা নির্বাচন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সেই নির্বাচন কবে হবে? জনমনে এই প্রশ্ন রয়েছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, চরম অসন্তোষ বিরাজ করছে নির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ার কারণে। ন্যূনতম সংস্কারের পরে কি নির্বাচন হবে নাকি সংঘাত আপনি অনিবার্য দেখছেন? মানে রাজনীতি নিয়ে আমরা অনুমান করতে পারি, কিন্তু রাজনীতিটা এত গতিশীল এবং পরিবর্তনশীল, কখন যে রাজনীতিতে কি হয় এটা আসলে কেউ বলতে পারে না। আসমানের মালিক ছাড়া আসলে কেউ বলতে পারে না। রাজনীতির যে একটা বিজ্ঞান আছে, সেই বিজ্ঞান অনুযায়ী আমরা এই অনেকটা জ্যোতির্বিজ্ঞানের মতো অনেকটা আমরা অনুমান নির্ভর কথা বলি, বা আমরা একটা অনুসিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি। তো সেই দিক থেকে নির্বাচন যে সঠিক সময়ে সুষ্ঠুভাবে হবে, তার যে লক্ষণগুলো সাধারণত থাকে, সেই লক্ষণগুলো এখন দেখা যাচ্ছে না। প্রথমত হলো যে যিনি নির্বাচন দিবেন, প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী, তাদের প্রতি সাধারণ জনগণের বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা, এটা একেবারে যেভাবে হিমালয়ের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল, সেটা নামতে নামতে এখন একেবারে প্রশান্ত মহাসাগরের অতলান্তে একটা, যাকে বলে, খাদ রয়েছে, গিরিখাত। পৃথিবীর সবচেয়ে গভীরতম মানে সাগরের নিচে খাত, ম্যারিয়ানা ট্রেঞ্চ। তো ওই বাংলাদেশে যারা এখন নির্বাচন পরিচালনা করবে, তাদের প্রতি বিশ্বাস এবং আস্থা হিমালয়ের মাউন্ট এভারেস্ট থেকে এখন ম্যারিয়ানা ট্রেঞ্চে চলে গিয়েছে। এই গেল প্রধান বাধা। দ্বিতীয় বাধা হলো যে একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যে আইন শৃঙ্খলা দরকার, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দরকার, সাধারণ মানুষের আইনের প্রতি যে আনুগত্য দরকার, এটি এই সমাজে নেই। এ সমাজ খুবই অধৈর্য, খুবই অস্থির, এবং যে কোনো পদে যারাই বসছে মুহূর্তের মধ্যে তাকে নামিয়ে দেওয়ার জন্য এক ধরনের অস্থিরতা তৈরি হয়। আর যারা কোনো একটা পদ পদবিতে বসছে, তারাও ওখানে কোনো স্বস্তি পাচ্ছেন না। মনের আনন্দ নিয়ে
কাজ করার বা রুখে দাঁড়ানো রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে এইরকম শক্তি এই রাষ্ট্রযন্ত্রের কোনো কর্মকর্তা, কোনো কর্মচারীর এই মুহূর্তে নেই। যদি কেউ বলেন আমি তওবা করব। মূলত সবাই ভয়ে আছেন। রাতে গিয়ে ঘুমান, সকালে তার চেয়ারটা ঠিক আছে কিনা এজন্য সে চিন্তা করে দোয়া দরুদ পড়ে। তারপরে অফিসে গিয়ে চেয়ারটা সারাদিন মুছে, টেবিলটা সারাদিন মুছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো একটা রাজনীতি করার জন্য, প্রার্থী দেওয়ার জন্য, মনোনয়ন দেওয়ার জন্য, ইলেকশন করার জন্য যে প্রস্তুতি দরকার, এটার জন্য আসলে প্রস্তুতি কোনো দলেরই নেই। কোনো দলেরই নেই। তো কাজেই হঠাৎ করে প্রার্থী ঘোষণা করবে, তারপরে শেষে শিডিউল ঘোষণা করবে, আর রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়বে। এটা গত 15 বছরে শেখ হাসিনার জামানাতে ধ্বংস হতে হতে এমন হয়ে গেছে যে রাজনৈতিক দলগুলোরও তাদের নির্বাচনী এলাকায় প্রার্থী সিলেকশন করা, দল গোছানো, এগুলোর জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার। সেই পরিবেশটি নেই, সেই সুযোগও তারা পাচ্ছে না। ফলে আমার সিক্স সেন্স যেটা বলছে যে নির্বাচন যদি না হয়, এটা যতটা ক্ষতি করবে এই দেশের, নির্বাচন হয়ে গেলে তার চেয়ে আরো বেশি ক্ষতি হবে আর কি। আমি শেখ হাসিনার পতন চেয়েছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি বলেছি যে শেখ হাসিনার পতন আমরা চাচ্ছি, আমিও চাই, খুব অধৈর্য হয়ে পড়েছি। কিন্তু শেখ হাসিনার পতনের পরে এখন যে অবস্থা আছে তার চেয়ে খারাপ অবস্থা হবে। আবার এখনই আপনার অনুষ্ঠানে বললাম যে নির্বাচন যদি হয়ে যায়, না হয় সেটা এক ধরনের সমস্যা হবে আমাদের দেশে। কিন্তু নির্বাচন যদি হয়ে যায় তাহলে সমস্যা আরো বেশি হবে, আরো বেশি হবে, এবং আমরা বারবার সে 80-র দশকে আবার ফিরে যাওয়ার হুমকিতে থাকবো। এই হলো আমার বক্তব্য। আমরা আসবো আপনার কাছে এই বিষয়ে আর একটু জানবো। মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাচ্ছি ছোট্ট করে। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ না পেয়ে বিএনপি অসন্তোষ প্রকাশ করেছে। নির্বাচন নিয়ে তাদের মধ্যে এত অস্থিরতা কেন? ধন্যবাদ রনি। আর আজকের অনুষ্ঠানে অতিথি জনাব গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগতম। আমরা প্রতিদিনই প্রতি অনুষ্ঠানে এভাবেই করে থাকি। আজকে আপনার উপস্থিতি আমাদেরকে আরো সমৃদ্ধ করছে। প্রথমত কথা হচ্ছে যে বিএনপির যে প্রশ্নটি রনি এইমাত্র করলেন, এই প্রশ্নটির আংশিক উত্তর কিন্তু গোলাম মাওলা ভাই দিয়ে দিয়েছেন। যেমন নির্বাচনের প্রস্তুতি নাই বলা হচ্ছে, বা নির্বাচন হলে এক ধরনের সমস্যা, নির্বাচন না হলে আরেক ধরনের সমস্যা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তারা সন্তুষ্ট হতে পারেননি বিএনপি। তার কারণ প্রধান উপদেষ্টা রোডম্যাপ দিচ্ছেন না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বলছে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হওয়ার কথা উল্লেখ করেছেন। বিএনপির দাবি যে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট করে দেওয়া কবে হবে নির্বাচন, এটাকে রোডম্যাপ বলা হচ্ছে। এই যে জনমনে আস্থা সৃষ্টি করার জন্য এই দাবিটা, আমার কাছে মনে হয় যে বিএনপি তার রাজনীতিতে জনমনে আস্থা সৃষ্টি করতে চাচ্ছে। এই অনাস্থার জায়গাটা যাতে বা না বাড়ে সেই জন্য তড়িৎ নির্বাচনের কথা বলছে। তারপরে বলা যাচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা একটা সৃষ্টি হচ্ছে। সেই রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে যে এই একটি বড় দল, বড় রাজনৈতিক সংগঠন যার তৃণমূল পর্যায়ের কর্মীরা আছে, এইটাকে নিয়ন্ত্রণ করাও এই দলের পক্ষে অনেকটা সম্ভব হচ্ছে না, যে কারণে অনিয়ন্ত্রিতভাবে রাজনৈতিক দলটা চলছে। ও কারণতে এটাই মনে হচ্ছে যে যখনই নির্বাচনের জন্য তড়িঘড়ি করা হচ্ছে, তো অনেকের ধারণা এরকম যে নির্বাচন যেন একটা ইজারাদারি দায়িত্ব। তার মানে দেশটাকে কবে কার কাছে ইজারা দিতে হবে, কে কত তাড়াতাড়ি ইজারা পাবে, সেখান থেকে কত তাড়াতাড়ি মুনাফাও নেওয়া যাবে, সেটার দিকে সবার নজর। আর আওয়ামী লীগের যে প্রশাসন যন্ত্র, পুলিশ প্রশাসন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ প্রশাসনকে পুরোপুরি রূপে এখনো সংস্কার করা সম্ভব হয়নি। যেহেতু সংস্কার করা সম্ভব হয়নি, যে কেউ এই নির্বাচনের তারিখ ঘোষণা করলে সেই নির্বাচন অনুষ্ঠানের সময় বিশৃঙ্খলা বা নিয়ম বহির্ভূত কাজ করার আশঙ্কা কিন্তু রয়ে যাচ্ছে। এই পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যতক্ষণ পর্যন্ত সংস্কার করা সম্ভব না, আমার মনে হয়
নির্বাচন প্রত্যাশা করা, রনি ভাইয়ের কথা মতন যদি আমি বলি যে সেটাও একটা বিপজ্জনক, নির্বাচন না হওয়াটা বিপজ্জনক। আমার কাছে মনে হয় যে স্থির হওয়া দরকার, মানুষের মধ্যে সহিংস ভাব আসা উচিত। একটি মাত্র জায়গা ছাড়া আমি তো দেখি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুতেই অসমর্থ হয়েছে। শুধুমাত্র বিক্ষিপ্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত এই যে ছিনতাই, চুরি, ডাকাতি, মারামারি এসব ছাড়া আর সবকটার জায়গায় মোটামুটি সফলভাবে তারা কাজ করছে। তো নির্বাচন বিষয়টি নিয়ে বিএনপির যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার সাথে আপামর জনসাধারণের কথা বলা হয়। তারা নেতা নেত্রীরা বলছেন যে জনগণের দাবি নির্বাচন। আসলে জনগণের দাবি কে পরিমাপ করার কোনো কিছু আমার কাছে নাই। আমি বুঝি না যে জনগণকে কোন জনগণের দাবি। জনগণ তো এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিল একটা সংস্কারমূলক রাষ্ট্র গঠন করার জন্য। যেসব ভুল ভ্রান্তি আমরা অতীতে করে এসেছি, সেই ভুল ভ্রান্তি যেন ভবিষ্যতে না হয়। কিন্তু প্রকারান্তে সেসব কিছু সংস্কার না করেই, মূলত মৌলিক কিছু সংস্কার যদি না করে আমরা ইলেকশনে চলে যাই, তারপরে ক্ষমতা ছেড়ে দিই, তাহলে এক্ষেত্রে আমাদের এই জুলাই অভ্যুত্থানের কোনো বাস্তবতাই থাকবে না। ধন্যবাদ। আপনার কাছে আসবো আবার। আমি একটু সংক্ষেপ করে যাচ্ছি। জনাব গোলাম মাওলা রনি, বিগত সরকারকে উদ্দেশ্য করে আপনার একটা লেখা ছিল, তাসের ঘরে বাঁশের খুঁটি। আ বর্তমান সরকার কি একই অভিযায় ফেলবেন? এই সরকারের খুঁটির অনেক মজবুত নাকি তার অনেক জোরদার নাকি দুর্বল? না, ওখানে তো আগের সরকারের একটা বস্তুগত বিষয় ছিল। তাস যতই হালকা বলেন না কেন, কাগজের হলেও সেটার একটা বস্তু আছে। আবার বাঁশ, সেটা হয়তো কনক্রিটের তৈরি, অত শক্তিশালী নয়, কিন্তু সেটা একটা বস্তু, ম্যাটেরিয়াল। কিন্তু বর্তমান সরকারের হাতে কোনো বস্তু নাই, পুরোটাই বায়বীয়, অ্যাবসলিউটলি বায়বীয়। এখন সেই বায়বীয় যে কেমিক্যাল আছে বা কেমিস্ট্রি আছে, এটা এখনো পর্যন্ত মানুষের মস্তিষ্কে আছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে মানুষের সমর্থন, প্রেম, ভালোবাসা, এই সরকারের প্রতি মানুষের যে সমর্থন, প্রেম, ভালোবাসা, উইথ এ গ্রেট এক্সপেকটেশন। যেই এক্সপেকটেশন হলো বিএনপির জমানাতে যে সকল দুর্ভোগ দুর্দশা হয়েছে 2001 থেকে 2006 পর্যন্ত, আবার 2009 থেকে 2025 পর্যন্ত যে দুর্ভোগ এবং দুর্দশা হয়েছে সাধারণ জনগণের, সেই দুর্ভোগ এবং দুর্দশা থেকে জনগণ মুক্তি চেয়ে আসছে নিজের অজান্তে। এই মুক্তি চাওয়ার জন্য তারা কোনো দলিল তৈরি করতে পারেনি, বস্তুগত কোনো কনক্রিটের কোনো মনুমেন্ট তৈরি করতে পারেনি, কিন্তু তাদের মন এবং মস্তিষ্কে এই চেতনাটা যে এই মানে অনিয়ম, এই চাঁদাবাজি, এই টাকা পাচার, এই খাম্বা, এই হাম্বা, তারপর শেষে এই হাওয়া ভবন, তারপর শেষে এই শেখ পরিবার, এই পরিবারতান্ত্রিক রাজনীতি, এইগুলোর একটা নিয়ন্ত্রণ আসুক, এগুলোর একটা নিয়ন্ত্রণ আসুক। সৎ লোকের শাসন কায়েম না হলেও সৎ মানুষ যেন অসৎ লোকের দ্বারা নিপীড়িত না হয়, এরকম একটা আকাঙ্ক্ষা মানুষের ছিল, প্রতিযোগিতা ছিল। এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, সমাজে তো আসলে ভীষণ রকম বৈষম্য, হয়তো ছাত্রদের বৈষম্য তারা স্পেসিফিক চাকরির ক্ষেত্রে উল্লেখ করে তারা আন্দোলন করেছে, কিন্তু বৈষম্য ছিল না কোথায়? সব জায়গাতেই বৈষম্য ছিল এবং পাহাড় সম বৈষম্য ছিল। মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল মন এবং মস্তিষ্কে যে আগামীতে যে সরকার আসবে, সেই সরকার বিএনপি এবং আওয়ামী লীগের জমানাতে যে বৈষম্যগুলো ছিল, যে জুলুম ছিল, যে অত্যাচার ছিল, এই জিনিসগুলো থাকবে না। এবং এই যে এই সরকারের প্রতি মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা, যে এই সরকার আওয়ামী লীগের মতো হবে না, এই সরকার বিএনপির মতো হবে না, এটাই হলো এই সরকারের খুঁটি বা খুঁটির জোর এবং এই সরকারের ভিত্তি। এখন মানুষের সেই আশা এবং আকাঙ্ক্ষা যত তারা পূর্ণ করতে পারবে, ততই তাদের এক একটা পিলার তৈরি হয়ে যাবে, এবং সেই পিলার তারা যত দ্রুত তৈরি করতে পারবে, ততই তাদের সপক্ষে নানা রকম, যাকে বলা হয় তথ্য উপাত্ত, নানা রকম যুক্তি, নানা রকম আইনগত ভিত্তি দাঁড়িয়ে যাবে। এবং তারা যদি সফল হতে পারে, তাহলে তারা 10 বছর থাকলে কোনো সমস্যা হবে না।
কিন্তু মানুষের যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হওয়া তো দূরের কথা। যদি দেখা যায় যে বিএনপি যে কাজগুলো করেছে যার কারণে তারা 2006 সনে ক্ষমতা হারিয়েছে, আওয়ামী লীগ যে কাজগুলো করেছে যার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, আওয়ামী লীগের আজকের এই দুর্দশা, সেই কাজগুলো যদি এই সরকারের লোকজন করে এবং ম্যাটিকুলাসলি এই কাজগুলো করে, তাহলে এই সরকারের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভটা হবে ত্রিমাত্রিক। অর্থাৎ বিএনপি আক্রমণ করবে, আওয়ামী লীগ আক্রমণ করবে, সাধারণ জনগণ আক্রমণ করবে, এবং এই সরকারের সাথে যারা জড়িত রয়েছে তাদের পুরো জীবন কিয়ামত পর্যন্ত রীতিমতো জাহান্নামে পরিণত হয়ে যাবে দুনিয়া এবং আখেরাতে। তো এইরকম একটা যাকে বলা এইজ পরিবেশ বা পরিস্থিতি, সেই জায়গাতে এই সরকার পড়ে গিয়েছে। এখন এখান থেকে সরকার কিভাবে বেরোবে, তাদের মধ্যে যথেষ্ট জ্ঞানী ব্যক্তি আছেন, গুণী ব্যক্তি আছেন, পোল খাওয়া ব্যক্তি আছেন, ইতিমধ্যে অনেকগুলো সমস্যা তারা অ্যাসার্টেন করেছেন। আমার যে ভাই মঞ্জুর এহসান চৌধুরী উনি বললেন যে বাইরে থেকে তো দৃশ্যমান সবকিছু আছে, ভালোই আছে, কেবলমাত্র আইন শৃঙ্খলা ছাড়া। এখন আইন শৃঙ্খলার ব্যাপারটা হলো কি, আইন শৃঙ্খলাতে সরকার কঠোর হতে পারেনি বা হচ্ছে না। আমরা এখানে থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো রাজনৈতিক দলের এখন স্টিম রোলার চালালি জামাতের উপর, বিএনপির উপর চালাতে হবে, সমন্বয়কদের উপর চালাতে হবে। এই সাহসটা বা এই শক্তিটা সরকার এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। এই প্রশাসনকে দিয়ে তো মূলত তাকে এই কাজটা করাতে হবে, তাদের কোনো বিকল্প লোক নেই। দ্বিতীয় যে জিনিসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সেটা হলো এই সরকারের কিছু আমলা, কিছু কামলা, কিছু সমর্থক, কিছু সমন্বয়, সরকারের উপদেষ্টাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে স্পষ্ট দুর্নীতির অভিযোগ আসছে, যেটা মানুষের ওই যে রসায়নটা যেটা আছে, বললাম তো তাদের কোনো এখনো বস্তুগত কোনো কিছু তৈরি হয়নি, তাদের যে রসায়নটা কেবলই মাত্র মানুষের ভালোবাসা, যেটা বুকে আছে, মুখে আছে আর মস্তিষ্কে আছে, এটাকে পিলার তৈরি করা যায় নাই, মনুমেন্ট তৈরি করা যায় নাই। এটা খুব ভীষণভাবে আঘাত তৈরি করছে, আঘাত দিচ্ছে, এবং সেই আঘাতটিকে, আঘাতের যে ক্ষত, এই ক্ষত দূর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যত বেশি হার্ড হবেন, যত বেশি দৃশ্যমান শাস্তি দিবেন এবং মানুষের আস্থা ফিরিয়ে আনবেন, আমি মনে করি উনি যে জায়গাতে পৌঁছেছেন এই জায়গার সফলতা তার জন্য তত বেশি সহজ হবে। এবং রাজনীতি ওয়ান ওয়ে ট্রাফিক, তিনি ইচ্ছা করলে এখান থেকে খুব সহজে যেতে পারবেন না, টুস করে ঢুকেও পড়তে পারবে না কেউ, আর তিনি ফুট করে ওইভাবে এখান থেকে চলে যেতে পারবে না। তাকে এখানে যিনিতেও বসছেন তাকে কাজ করতে হবে, আর তিনি যদি ব্যর্থ হন তাহলে তাকে অতীতের যে কোনো যারা ব্যর্থ ছিলেন রাষ্ট্র ক্ষমতায় তাদের সকলের সাথে কয়েকগুণ বেশি দুর্ভোগ দুর্দশা নিয়ে তারপরে শেষে তার এই ক্ষমতা ছাড়তে হবে। কাজেই তিনি এখানে বাঘের পিঠে বসে বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছেন। তো এই কান চুলকানোর জন্য তাকে মানে শক্ত হতে হবে। বাঘ যেটা, সে বাঘকে তার নিয়ন্ত্রণে রাখতে হবে, ক্ষমতার চেয়ারকে তার নিয়ন্ত্রণে রাখতে হবে। এটাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। জনাব মঞ্জুর এহসান চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি গত সরকারের যারা ফ্যাসিস্ট ছিলেন বলা হচ্ছে, তার পলাতক ছিলেন, আবারও তারা রাজপথে সক্রিয় হচ্ছেন। তো জুলাই গণঅভ্যুত্থানে যারা ছাত্র জনতা থেকে হত্যার অভিযুক্ত, তাদের কেন গ্রেফতার করতে পারছে না সরকার? এদের গ্রেফতারে সরকারের মধ্যে এই গা ছাড়া ভাবটা কেন? আপনার এই মাইক্রোফোন। সম্প্রতি হাইকোর্টের একটা রুল এসছে যে জুলাই অভ্যুত্থানের সঙ্গে যারা হত্যা এবং হামলার সঙ্গে যারা জড়িত তাদের ধরতে কোনো পূর্ব অনুমতি লাগবে না। বাংলাদেশ পুলিশের আইজিপির একটা নির্দেশ ছিল যে তদন্ত না করে কাউকে গ্রেপ্তার করা যাবে না, এরকম একটা নির্দেশ ছিল। সেটার উপর একটা রিট পিটিশন হওয়াতে একটা রুল, হাইকোর্ট একটা রুল জারি করেছে। তো এই যে জিনিসটা আর কি, প্রথমত কথা হচ্ছে, যদি আমি একটু পেছন থেকে আসি, যে এই যে 600-রও বেশি মানুষ ক্যান্টনমেন্টে ছিল, সেই সব মানুষগুলো কিভাবে গেল এই প্রশ্ন কিন্তু কেউ করছে না, মানে কেউ করতে সাহস পাচ্ছে না। আমার মনে হয় যে এই প্রশ্নটা কেন করা হচ্ছে না, কারণ এই 600 মানুষের মধ্যে তো সিংহভাগই এই অপরাধী, এই গণহত্যার আর আসামি। তারপরে বলা যাচ্ছে যে এই যে দুর্বলতা, মানে গ্রেপ্তারের যে দুর্বলতা, আর একটি ক্ষেত্রে হচ্ছে কি যে এখন
বর্তমানে বিভিন্ন পুলিশ স্টেশনের সঙ্গে রাজনৈতিক দলের বর্তমান রাজনৈতিক দল যারা মাঠে আছে, ময়দানে আছে, তাদের একটা সখ্যতা গড়ে উঠেছে। তারা নিজেদের মতন নিজেরা এখন তালিকা দিচ্ছে পুলিশ স্টেশনে, সেই তালিকা অনুযায়ী আসামি ধরা হচ্ছে। তার অপরাধ থাকুক আর না থাকুক, যেমন মামলাগুলো হয়েছে 15 জন বা 20 জনের নাম আছে, তারপরে আরো 1-150 মানুষ বলা হচ্ছে। এই যে 1-150 মানুষ কারা, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেটা একটা তালিকা করে করা হচ্ছে। আমার কাছে তাই মনে হয় যে নির্দিষ্ট একটি তালিকা দিয়ে দেওয়া হচ্ছে পুলিশের কাছে যে অমুককে ধরুন, অমুককে ধরুন, অমুককে ধরুন, অমুককে ধরুন না। মানে এরকম একই রকম মানুষ আছে, একজনকে ধরা হচ্ছে আর একজনকে ধরা হচ্ছে না। তার মানে এটা একটা ম্যানেজ গেম চলছে। এই ম্যানেজ গেম থেকে বেরিয়ে আসতে পারছে না, এর কারণ হচ্ছে যে পুলিশ বিভাগে যারা কর্মরত রয়েছে, প্রথমে আমাদের বুঝতে হবে যে এই জুলাই অভ্যুত্থানের যে ম্যাসাকারটা হলো, যে গণহত্যা সৃষ্টি হলো, এই গণহত্যা কিন্তু সৃষ্টি হয়েছে পুলিশের হাত দিয়ে। মূল ভিলেন এখানে পুলিশ, এখন পুলিশের হাত দিয়ে হয়েছে। পুলিশ কি পুলিশের বিচার কখনো করেছে আমাদের দেশের এই 53-54 বছরের ইতিহাসে? আমরা দেখি নাই যে কোনো পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ গেলে সেটা তদন্ত করেছে পুলিশে তদন্ত করে সেটা সাজা হয়েছে। সে ধরনের কোনো কিছুই কিন্তু দৃশ্যমান কখনোই হয়নি। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সেই পুলিশই, বেশিরভাগ পুলিশই কিন্তু দোষী, কারণ এতগুলো মানুষ, 2000-এর মতন মানুষ, ছাত্র জনতা নিহত হয়েছে, সেই গুলিগুলো কিন্তু পুলিশের হাত থেকে গেছে। এখন তাদের যে পর্যায়ক্রমে তাদেরকে যে আইনের সামনে আসতে হবে এবং আসছে, আমরা ট্রাইব্যুনালে দেখতেছি যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, ওসি, এই জাতীয় মানুষদেরকেও কিন্তু বিচারের আওতায় আনা হচ্ছে। তো এরা তো সবাই আতঙ্ক আছে, কোন দিক দিয়ে কেমন করে আমার উপরে দোষ এসে যাবে, আমি এই পুলিশ, আমি দোষী হয়ে যাব কিভাবে, এটা তো আতঙ্কে আছে। আর দ্বিতীয়ত তারা চাইছে যে একটা গ্যাঞ্জাম হয়ে থাকুক সবসময়, আওয়ামী লীগ মাঠে আসুক, জয় বাংলা বলুক, আবার এটা নিয়ে আলোচনা হোক, বিভিন্ন টকশোতে আমরা গরম করি আলোচনার মাধ্যমে। এটা করলে অন্তত তারা কিছুটা ছাড় পায়। মানে বিচারকে বিলম্বিত করা, এটার একটা প্রক্রিয়া আর কি। এটা একটা প্ল্যান বিষয়, পুরোটাই একটা প্ল্যানের মধ্যে চলছে। সে কারণেই আওয়ামী লীগ এই আস্ফালন দেখানোর সুযোগ পাচ্ছে, এই এই হঠাৎ করে ঝটিকা মিছিল করে জনগণকে জানান দিচ্ছে যে আমরা মাঠে আছি, ময়দানে আছি। এইটাই। ধন্যবাদ। জনাব গোলাম মাওলা রনি, কয়েকদিন আগে আমরা দেখেছি 12 দলীয় জোটের বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন নেই। আবার অন্যদিকে দেখছি ডিসেম্বরে নির্বাচনের দাবিতে বিএনপির কেউ বলছেন আন্দোলনের হুমকি দিচ্ছেন, তারা রাজপথে নামতে চাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কি রাজপথই বিএনপির শেষ ঠিকানা হতে পারে? এখন যে অবস্থা চলছে তাতে রাজপথের বাইরে কোনো বিকল্প যাওয়ার কোনো লক্ষণ নেই, কেন সরকার পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক, সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক, এই সম্পর্কটি এখন তলানিতে এবং এটা রিভার্স বোধ হয় মে মাসের মধ্যে, এটা মারাত্মক রিভার্সের মধ্যে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো এই অবস্থাতে নির্বাচন নিয়ে বিএনপির যে দাবি দেওয়া, এটা ডিসেম্বর মাসের মধ্যে এটা হচ্ছে না, এটা হবে না, এটা মানে বাংলাদেশের যে কোনো লোকই বুঝতে পারে। আর বিএনপি যদি এটা আদায় করতে চায় ডিসেম্বরের মধ্যে, তাকে রাজপথে নামতে হবে এবং জয় পরাজয় অর্থাৎ রাজপথে এই জিনিসটি তাদেরকে মীমাংসা করতে হবে। এক, অন্যথায় হলো যে সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে, সরকার যেভাবে বলে, ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলেন, ওইভাবে তার সঙ্গে কৌশলে কূটনীতি প্রয়োগ করে, দরকার হলে 2 বছর অপেক্ষা করে, 3 বছর অপেক্ষা করে নিজের দলকে গুছিয়ে নিয়ে নির্বাচনে যেতে হবে, এই কৌশল। এখন দ্বিতীয় যে বিকল্পটি, এটি বিএনপির জন্য এখন আত্মঘাতী হয়ে গেছে। এর কারণ হলো যে তৃণমূল পর্যায়ে জেলা উপজেলা থেকে শুরু করে সব জায়গাতেই যে পয়েন্টগুলো আওয়ামী লীগদের দখলে ছিল এবং আওয়ামী লীগের বদনামির কারণ হয়ে গেছিল, সেই পয়েন্টগুলো এখন বিএনপির দখলে এবং সেখানে বিএনপির হাইকমান্ড শত চেষ্টা করে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। তো এর ফলে কি হলো যে বিএনপিকে এখানে বাধ্য হয়ে খুব দ্রুত নির্বাচন চাইতে হচ্ছে। কারণ হলো এখন থানা, পুলিশ, প্রশাসনের উপর তার যে নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দরকার, কিন্তু এখনো তাদের নিয়ন্ত্রণ রয়েছে। সেটা হলো উপজেলা
যারা বিএনপি নেতৃবৃন্দ তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন থানার উপরে, জেলার যারা শক্তিশালী, কোনো জেলায় জামাত নিয়ন্ত্রণ করছে এসপি অফিসে, কোনো জেলাতে বিএনপির লোকজন এসপিডিসি অফিসে নিয়ন্ত্রণ করছে, এলজিডি অফিস নিয়ন্ত্রণ করছে। কিন্তু বিএনপির কেন্দ্রীয় অফিসের কথা মতো যদি জেলাগুলো বা উপজেলাগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না, ওটা স্থানীয়ভাবে হচ্ছে, এটা বিএনপির জন্য অনেকটা আত্মঘাতী হয়ে গেছে। এই বিএনপির এই আত্মঘাতী অবস্থাতে যদি জুন জুলাই আগস্ট মানে যত দিন যাবে বিএনপি তত পৌঁছতে থাকবে এবং ততই যারা পালিয়ে গেছে তাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে, মিছিল বড় হতে থাকবে, আর ঝটিকা মিছিল হবে না, এটা একেবারে প্রকাশ্য মিছিল হয়ে যাবে। এবং সরকার তখন দেখবে যে আসলে রাজনীতিতে কোনো শত্রুতাই দীর্ঘস্থায়ী নয়, আর কোনো বন্ধুত্ব দীর্ঘস্থায়ী নয়। তখন সরকার দেখা গেল যে এই অবস্থা বিএনপি যেভাবে চলছে এটা মোটামুটি আগস্ট পর্যন্ত যদি নির্বিবাদে চলতে থাকে, তখন সরকার মনে করবে যে তাদের জন্য মূলত বিএনপির সেটা আওয়ামী লীগ নিরাপদ। কাজেই আওয়ামী লীগ লোকদের সাথে যদি তারা বৈঠকে বসে, এটা আমি খুব আশ্চর্য হব না। এটা বিএনপি বুঝতে পারছে। তো যার জন্য এই কারণে বিএনপি আসলে নির্বাচনটা চাচ্ছে, খুব তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে। দেয়ার ইজ নো ওয়ে। আপনার কথা সূত্র ধরে একটু জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আপনি কি মনে করেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে? তাদের অনেকের ব্যবসা বাণিজ্য সম্পত্তি তারা ফিরে পেতে শুরু করেছে ইতিমধ্যে, আমরা দেখেছি বিভিন্ন জেলার শহরগুলোতে। এদের প্রশ্ন দিচ্ছে কারা? খুবই স্বাভাবিক। গোলাম মোল্লা ভাই একটু আগে যে কথাটা বললেন যে এই যে তাদের হাতে বিপুল সম্পদ সম্পত্তি অর্থ করি, তো এগুলো তো তারা বন্টন করবে, তাই না? তারা তো বৈধ পথে ইনকাম করেনি, তারা তো অবৈধভাবে ইনকাম করেছে, যেহেতু সেটা বন্টন করবে এবং বন্টনের ভাগিদার তারাই হবে যারা এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আমার আগেই আমি বললাম যে তারা একটা সবকিছু ম্যানেজ করে ফেলেছে। তারা তালিকা তৈরি করছে কাকে ধরা লাগবে কাকে ধরা লাগবে না, এ তালিকা তো পুলিশ করতেছে না, তারাই তৈরি করে দিচ্ছে। তো আমি স্পষ্টভাবে নাম উল্লেখ করতে চাই না, যেহেতু রনি ভাই গোলাম মোল্লা ভাই অলরেডি সংগঠনের নাম বলেছেন। বাস্তবিকভাবে এই ধরনের সংগঠনগুলোই, শুধু তা না, আমি বলবো না যে জামাত বা বিএনপি, তা না, এবং কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নামেও কিন্তু একই রকম অভিযোগ সব জায়গায় আছে। এরাও কিন্তু সেই একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দখলদারিত্বের প্রচেষ্টা করছে, কে কার আগে যেতে পারে, কে কতটুকু দখলে রাখতে পারে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এরাও ব্যতিব্যস্ত। এদেরই প্রশ্রয়ে আশ্রয়ে তারা ব্যবসা বাণিজ্য ফিরে পাচ্ছে, তাদের কাছ থেকে ভাগ বটরা নিচ্ছে, তারা রাজনৈতিকভাবে এস্টাবলিশড হওয়ার চেষ্টা করছে, পয়সা কড়ি খরচ করে। দুদিন পরে বড় নেতা হয়ে যাবে, ইলেকশন করবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে, পৌরসভা ইলেকশন করবে, সিটি কর্পোরেশন নির্বাচন করবে, সংসদ নির্বাচন করবে, এমপি হবে, মন্ত্রী হবে। তাহলে তো সংস্কারের কিছু হলো না, আর এটা হবেও না। জনাব গোলাম মাওলা রনি, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে ছোট্ট করে দুটি সম্পূরক প্রশ্ন দিয়ে রাখছি। প্রথম হচ্ছে, আপনি বেশ কিছুদিন আগে আপনার ইউটিউব চ্যানেলে বলেছিলেন সেফ এক্সিট নিশ্চিত না হলে নির্বাচনের সংকট কাটবে না। প্রশ্ন হচ্ছে, সরকার তো গণঅভ্যুত্থানের ছাত্ররা ক্ষমতা এনেছে, নির্বাচন শেষে তাদের চলে যাওয়ার কথা, কিন্তু আপনি কেন সেফ এক্সিটের প্রশ্নটা নিয়ে এসেছেন? গোলাম মাওলা রনি এখন ডান না বাম? তিনি কি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, নাকি আগামী নির্বাচনে তিনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন? সেটা কি পটুয়াখালী থেকে না ঢাকার কোনো অন্য আসন থেকে? আপনি যদি ছোট ছোট করে উত্তর দেন। এখন যে রাজনৈতিক অবস্থা যাচ্ছে, সেই রাজনৈতিক অবস্থাতে আগামী ইলেকশনে কোনো দলের প্রার্থী হওয়া, বিএনপির বা অন্য কোনো দলের প্রার্থী হওয়া, এটা আর কোনো পরিকল্পনা আমার নেই আপাতত। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত হলো যে রাজনীতিতে এখন পর্যন্ত আমি বিএনপির সঙ্গে আছি। আর আমি আমার যে প্রফেশনাল যে কথাবার্তাগুলো করি, ইউটিউবে কথা বলি, কন্টেন্ট তৈরি করি, সবার সমিতির সেমিনারে কথা বলি বা লিখি, ওখানে ব্যক্তি গোলাম মোল্লা রনি হিসেবে কথা বলি। এর কারণ হলো আমি বিএনপিতে আছি, এটা একজন কর্মী, একজন সমর্থক হিসেবে। বিএনপির যেহেতু কোনো পোর্টফোলিওতে আমি নেই, ফলে দলের যে বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতা আমার নেই, বা দলের পক্ষে ওকালতি করার জন্য যে দলের একজন অন্যান্য কর্মকর্তারা যেভাবে অ্যাসাইন্ড হন, আমি আসলে দলের কর্তৃপক্ষ দ্বারা কখনো এভাবে অ্যাসাইন্ড হইনি। দল আমাকে আমার মতো করে কথা বলার জন্য স্বাধীনতা দিয়েছে। তো যার জন্য অনেকে যারা সাধারণ
দর্শক আছেন তারা হয়তো কনফিউজড হয়ে যান। তা বিএনপি অনেক বড় দল। এ দলে নানা রকম মানুষ আছে, নানা মতের মানুষ আছে এবং তারা তাদেরকে সেই নানা মতের মানুষদেরকে দলের প্রয়োজনে যেভাবে ইচ্ছা সেভাবে তারা ব্যবহার করেন। আমার সঙ্গে যে বিএনপির সম্পৃক্ততা, এটা বিএনপির হাইকমান্ড যেভাবে চেয়েছে আমি ওইভাবেই আসলে রাজনীতি করেছি এবং এর বাইরে আমার যাওয়ার কোনো সাধ্য নাই, আর কেউ যেতে পারবে না। সেভাবে আমি করে যাচ্ছি। তো এটা নিয়ে বিএনপির সাথে আমার সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচন করা বা না করা এটা তো আমার একান্ত ব্যক্তিগত বিষয়। বর্তমান যে অবস্থাতে চলছে আমার সিক্স সেন্স বলছে যে এই নির্বাচনে অংশগ্রহণ করে আমি ব্যক্তিগতভাবে লাভের মধ্যে না পড়ে বরং আরো ঝুঁকির মধ্যে পড়ব। তো কাজেই আগামীতে যখন একটা সুষ্ঠু পরিবেশ আসে তখন যদি আবার বিএনপির কাছে মনোনয়ন চাই, পরবর্তী নির্বাচনে বিএনপি যদি দেয় ইলেকশন করবে, নাহলে করবো না। আর রাজনীতির জন্য যে নির্বাচন করতে হবে, এমপি হতে হবে, নট লাইক দ্যাট। একবার তো এমপি হয়ে গেছি, তো এর মধ্যে এমন কোনো মধু নেই আমার জন্য অন্তত পক্ষে যে আমার দ্বিতীয়বার ওখানে আবার যেতে হবে। তার চেয়ে বরং আমি এখন যে কর্ম করছি এই কর্মে আনন্দ আছে, এই কর্মে স্বাচ্ছন্দ্যতা আছে এবং আমি এখানে বেশ ভালো আছি। এটা হলো যে আগামীতে আমি নির্বাচনে যাব কি যাব না। আর দ্বিতীয় যেটা বললাম যে বিএনপির সাথে আমার সম্পৃক্ততা কোন পর্যায়ে আছে সেটাও আমি এখানে বলে দিলাম। আরেকটা যেটা প্রশ্ন যেটা দ্বিতীয় অংশে করেছেন যে সরকারের সেফ এক্সিট, সরকার আসলে এখানে ছাত্র জনতা এনেছে বা সরকার এসেছে, টোটাল জিনিসটার মধ্যে একটা ধোঁয়াশা, কোনোটাই আসলে ফ্যাক্ট না। এটা অনেকটা আমি বলবো অ্যাক্ট অফ গড, মানে আল্লাহ ওনাদেরকে এনে ক্ষমতায় বসিয়েছেন, আন্দোলনটা আল্লাহ দিয়েছেন। আমরা 5 তারিখ সকাল পর্যন্ত শেখ হাসিনার যেই পরিণতি হবে আমরা আসলে কেউ ভাবিনি, নো ওয়ান ইন বাংলাদেশ। পুরো জিনিসটা ঘটেছে অলৌকিকভাবে, এটা হলো অ্যাক্ট অফ গড। আবার সেই অ্যাক্ট অফ গডের পরে পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে এটা হলো কনসিকুয়েন্স, মানে পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী। এখনো পর্যন্ত অনেক উপদেষ্টা জানেন না যে তিনি কি করে উপদেষ্টা হলেন, অন্য উপদেষ্টারা জানেন না যে উনি কিভাবে হলেন, বা এই যে প্রতিদিন একজন করে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আসছে, অমুক আসছে, এই জিনিসগুলো আমরা এখনো বাংলাদেশে বসে আমরা টের পাই না যে মানে কোন একটা কাজের তো কার্যকারণ থাকবে, তো সেই কার্যকারণটা নেই। 3 নম্বরে যেটা হলো যে এই সরকার তার যে কর্মের যে পরিধি, এই কর্মের পরিধি সীমাবদ্ধ করতে পারেনি। তারা যদি বলতো যে আমরা কেবল একটা নির্বাচন করব, ভালো করব, বা আমরা এই 3 থেকে 4টা সংস্কার করব বা 10টা সংস্কার করব, তার জন্য আমাদের 2 বছর দরকার, 5 বছর দরকার, এরকম একটা স্পেসিফিক কথা না বলার কারণে তাদের যে কর্মের পরিধি এটা এখনো পর্যন্ত বৃত্তটা রচিত হয়নি। তাদের সম্পর্কে বিশ্বাস এবং আস্থা জায়গাটা নষ্ট হয়ে গেছে। তাদেরকে সবাই এখন সন্দেহ করছে যে ক্ষমতার অনেক মধু আছে, মেওয়া আছে, তারা যেহেতু এই মধু মেওয়ার স্বাদ পেয়ে গেছে এখান থেকে তারা সহজে যাবে না। তো এই কারণে কি হলো যে অনেক এনিমিটি তৈরি হয়ে গেছে। কেউ হয়তো সাহস করে বলছে না, কিন্তু বাস্তবতা হলো অনেক এনিমিটি তৈরি হয়ে গেছে। ফলে এই লোকগুলোতে যারা আছেন সরকারের সঙ্গে, তাদেরকে যদি দুর্বল অবস্থানে পায়, ক্ষমতাহীন অবস্থানে পায়, তাহলে অতীতে যেভাবে ক্ষমতাধররা পরাজিত প্রার্থীদেরকে বা ক্ষমতা হারানোর লোকদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে, এদের প্রতি সেই জুলুম এবং অত্যাচার আরো বহু গুণে বেড়ে যাবে। তো এটা ক্ষমতাসীন যারা আছেন তারা বুঝতে পারেন, তারা খুব স্পষ্টতই বুঝতে পারেন এবং এই কারণেই আসলে একটা সেফ এক্সিটের জন্য তারা প্রাণান্ত চেষ্টা করবেন এবং করে যাচ্ছেন। এবং সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রীতিমতো তাদের যে জিত, তাদের যে ক্ষমতা, এই টোটাল জিনিসটার পুরো পরাকাষ্ঠা 100% পরাকাষ্ঠা তারা দেখাবেন যে কাম টু দ্য নেগোসিয়েশন। তারপরে শেষে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর স্বীকৃতি হতে হবে, আমাদেরকে সেফ এক্সিট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ওইটার প্রেক্ষিতেই আমি মূলত এই কথাগুলো আমার ওই টকশোতে বলেছি আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে ছোট্ট করে 30 সেকেন্ডে একটা ছোট্ট করে প্রশ্ন করে শেষ করতে চাই। আমরা দেখছি এনসিপি গণপরিষদ নির্বাচন না দিলে তারা জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার এক রকমের প্রচ্ছন্ন একটা হুমকি দিয়েছে। এনসিপি কে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার কি জাতীয় সংসদ নির্বাচনের পদক্ষেপ নেবে? আর একটি গন্ডগোলের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই যে বাদ দেওয়া বা বাদ দেওয়ার কথা বলা, আর শুধু তাই না, কোন কোন রাজনৈতিক দল তো স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে। এখন হঠাৎ করে দেখলাম যে আমাদের ভিপি নূরের দল থেকেও এই দাবি আজকে নতুন ভাবে শুনলাম
যে তারা স্থানীয় সরকার নির্বাচনটি আগে যাচ্ছে। যে দাবিটি জামাতে ইসলামের ছিল স্থানীয় সরকারের, যে দাবিটি এনসিপিও করেছিল ইতিপূর্বে স্থানীয় সরকার নির্বাচন। আর এনসিপির বিষয়টি হচ্ছে যে ওরা 2 মাসের সময় চেয়ে নির্বাচন কমিশনে একটা আবেদন জমা দিয়েছে। নির্বাচন কমিশনে নিবন্ধন করার জন্য যে সময়সীমা ছিল 20 এপ্রিল পর্যন্ত, সেটা তারা এখনো রাজনৈতিকভাবে সুসংগঠিত হতে পারেনি। যদিও তাদেরকে রেসপেক্ট করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে এই গণ অভ্যুত্থানের সৃষ্টি, সেই সৃষ্টির থেকে এই রাজনৈতিক দলের সৃষ্টি। সুতরাং তাদেরকে একটা আলাদা মর্যাদা দেওয়া হচ্ছে, আমরা জাতি হিসেবেও দিচ্ছি, সরকারও দিচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও তাদের প্রতি সেই স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা আছে। তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে নিশ্চয়ই একটা সংঘাতের সৃষ্টি হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, বিদায়ের আগে বলতে চাই, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকারের উচিত ন্যূনতম সংস্কারের পর দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথ সুগম করা। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো পর্বে। সবাই ভালো থাকবেন।